গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ চতুর্থ এবং শেষ পর্ব। গুহার মেঝেতে খড়ি দিয়ে হতভাগ্য বেঞ্জেল্লো বুড়ো যা লিখল তা হচ্ছে, উমব্রিয়ার সহকারী ক্যাপ্টেন গিয়েসেপ্পোর ফুসলানিতে ক্যাপ্টেন বেঞ্জেল্লোর বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। সুদান এলাকায় গোপনে আঘাত হানবার জন্যে ইতালি সরকার জাহাজটা পাঠায়, কিন্তু গিয়েসেপ্পো তলে তলে ব্রিটিশ গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। উমব্রিয়া যখন সুদানের উপকূল থেকে মাত্র 10 মাইল দূরে, তখন শয়তান গিয়েসেপ্পো ক্যাপ্টেনকে সব খুলে বলে এবং টাকার লোভ দেখায়। ক্যাপ্টেন বেঞ্জেল্লো ভুল করল, সে রাজি হয়ে গেল সহকারীর কথায়। ভাবল, ইতালি জার্মান তো হেরে ভূত হবে এই যুদ্ধে, কাজেই ফাঁক তালে কিছু রোজগার হয়ে যাক না। কথা ছিল উমব্রিয়া কখন কবে কোথায় পৌঁছচ্ছে এই খবরটা বেতারে গোপন সংকেতের সাহায্যে সুদানের ব্রিটিশ নৌবাহিনীকে জানিয়ে দিতে হবে। তখন রাত 12টা। উমব্রিয়া প্রবাল দ্বীপের 6 মাইল পশ্চিমে পৌঁছানোর পর গিয়েসেপ্পো ক্যাপ্টেনকে কথাটা জানিয়েছিল। তখন ক্যাপ্টেনের অবশ্য কিছু করার নেই সায় দেওয়া ছাড়া, কারণ শয়তানটার হাতে বেতারের ভার, সে জানাতই ব্রিটিশ দলকে। যাই হোক, বোকার মতো কিছুটা টাকার লোভে এবং কিছুটা প্রাণের মায়ায় বেঞ্জেল্লোকে রাজি হতে হলো। খবর পাঠাবার পর কথা মতো সাবমেরিন রওনা হলো সুদান থেকে। এদিকে প্রবাল দ্বীপের কাছে একটা মোটর বোট অপেক্ষা করবে, ক্যাপ্টেন ও সহকারী ক্যাপ্টেনকে তুলে নেবে আগে ভাগে। ঠিক সময়ে চুপি চুপি দুজনে লাইফ বেল্ট পরে সমুদ্রে নেমে পড়ল। কেউ টের পেল না এই কাণ্ড। জাহাজ চলতে থাকল। কিছু দূর যাবার পর কথা মতো গিয়েসেপ্পো প্রবাল দ্বীপের দিকে টর্চ দুলিয়ে ইশারা করল, শিগগির বোট নিয়ে এসো। বোট এসে গেল। কিন্তু গিয়েসেপ্পো শয়তান আর লোভী যেমন, তেমনি নিষ্ঠুর সে। বেঞ্জেল্লোকে ওঠাতে বারণ করল, বলল, এই পাজিটা খুব দেশভক্ত, ওকে উদ্ধার করলে বিপদ বেড়ে যাবে, খতম করে দাও। অমনি বোট থেকে একজন ব্রিটিশ সেনা বন্দুক তাক করে গুলি ছুঁড়ল বেঞ্জেল্লোর দিকে। বেঞ্জেল্লো ব্যাপারটা টের পেয়েই প্রাণ বাঁচাতে লাইফ বেল্ট খুলে ফেলেছিল। জলে ডুব দিল তক্ষুনি। বেল্ট না খুললে ডুবতে পারত না। সেই মুহূর্তে খানিকটা দূরে উমব্রিয়ার তলায় ঢু মারল টর্পেডো। সঙ্গে সঙ্গে জাহাজে বিস্ফোরণ ঘটল। তখন গিয়েসেপ্পো চেঁচিয়ে উঠল, শিগগির সরে পড়ো এখান থেকে, ব্যাটা হাঙ্গরের পেটে যাবে, ছেড়ে দাও। তক্ষুনি বোট নিয়ে ওরা সুদানের দিকে চলে গেল প্রচণ্ড বেগে, আর অসহায় বেঞ্জেল্লো সাঁতার কাটতে থাকল। অন্ধকারে লাইফ বেল্টটা আর খুঁজে পেল না সে। ঈশ্বরের দয়ায় হাঙ্গর আর হিংস্র বারাকোদা মাছের ঝাঁক তাকে আক্রমণ করতে এলো না। সে প্রবাল দ্বীপটা কোন দিকে তা জানত। সাঁতার কেটে সেদিকেই এগিয়ে চলল সে। অবশেষে দ্বীপে পৌঁছতে পারল। তারপর আর কিছু মনে নেই বেঞ্জেল্লোর। 19টা বছর কিভাবে যে কাটিয়েছে তা বলা অসম্ভব তার পক্ষে। প্রাণ বাঁচাতে কাঁচা মাছ আর সামুদ্রিক পশু পাখি পাথর দিয়ে মেরে কাঁচা কামড়ে খেয়েছে, কিন্তু পালিয়ে যাবার কথা ভাবতে পারেনি। একটা প্রচণ্ড আতঙ্ক নিয়ে দিন কাটিয়েছে সে। তাকে নিশ্চয়ই বিশ্বাসঘাতকতার জন্য ফাঁসি দেওয়া হবে। তাই দ্বীপে দৈবাত কেউ এসে পড়লে সে ভয় পেয়ে ভেবেছে তাকে গ্রেপ্তার করতেই লোক পাঠানো হয়েছে, তাই তাকে পাথর ছুঁড়ে মারতে চেয়েছে সে। আর গিয়েসেপ্পোর পরবর্তী জীবনের ঘটনা সে কিছু জানে না। তবে বছর আগে হঠাৎ এক রাত্রে গিয়েসেপ্পো আর কয়েকজন লোককে এই দ্বীপে বোট নিয়ে আসতে দেখে বেঞ্জেল্লো। তাদের কাছে রাইফেল আর রিভলভার ছিল। পাথরের আড়ালে লুকিয়ে থেকে সে ওদের কথাবার্তা শুনেছিল। উমব্রিয়া জাহাজে নাকি এক সিন্দুক সোনার ইঁট আছে, আর আছে একরকম সাংঘাতিক অস্ত্র, শেলে ঠাসা মিথেন গ্যাস। এই গ্যাস বড় মারাত্মক। গিয়েসেপ্পো সোনার দিকে তত মনোযোগী নয়। ওই গ্যাসের শেলগুলো কোনো দেশের সরকারকে পাচার করতে পারলে কোটি কোটি টাকা রোজগার করতে পারবে সে। সোনার দাম বড়জোর 50-60 লাখের বেশি হবে না, কিন্তু গ্যাসের শেলগুলো নাকি 50-60 কোটি টাকায় যে কোনো দেশের সরকার এক্ষুনি লুফে নেবে। ওই গ্যাস তৈরি করতেই ইতালি সরকার কয়েকশো কোটি টাকা খরচ করেছিল। দেনায় এখনো চুল বিকিয়ে রয়েছে তাদের।
গিয়েসেপ্পো তারপর থেকে প্রায়ই আসে আর সম্ভবত খোঁজাখুঁজি করে ফিরে যায়। উমব্রিয়ার কোন গোপন জায়গায় শেলগুলো আছে সে এখনো পাত্তা করতে পারেনি। ব্যাটা পাক্কা ডুবুরি, অদ্ভুত জল পোশাক আছে তার, দেখলে মনে হবে আস্ত তিমি মাছের বাচ্চা। বেনজেল্লোকে আবিষ্কার করল কিভাবে সে? বুদ্ধির ভুলে নিজ থেকেই একদিন সামনে গিয়েছিল বেনজেল্লো, তাকে মেরেই ফেলত গিয়েসেপ্পো, কিন্তু দলের এক স্যাঙাতের মনে দয়া হলো, বলল মিছিমিছি মানুষ খুন করে আবার কি হাঙ্গামায় পড়বে, তার চোর জিভটা কেটে নেওয়া যাক, বোবা হয়ে যাবে আর কাউকে কিছু বলতেও পারবে না। সে বড় অমানসিক যন্ত্রণায় কাটাতে হয়েছে বেনজেল্লোকে। তারপর থেকে মানুষ দেখলেই সে প্রতিহিংসায় পাথর ছুঁড়ে মারে। আজ একটু আগে ব্যাটা কখন ঘাপটি মেরে অপেক্ষা করছিল গুহার মধ্যে, আচমকা অন্ধকারে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে। হয়তো প্রাণেই মেরে ফেলত এবার, কিন্তু হ্যাসের সাড়া পেয়ে সে পালিয়ে যায়। এতক্ষণ ধরে সব শোনার পর হ্যাস বলল, তাহলে বোঝা যাচ্ছে গিয়েসেপ্পো মাঝে মাঝে দ্বীপে আসে এবং সেই তিমি মাছের পোশাকে উমব্রিয়ায় যায়। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে না। টম বলল, কি? কেন ক্যাপ্টেন বেনজেল্লোকে সে বাঁচিয়ে রাখল? ডিক বলল, বেড়ে বলেছ, এই কথাটাই বুঝতে পারছি না। হ্যারি বলল, আমার মনে হচ্ছে নিশ্চয়ই ক্যাপ্টেন বুড়ো কিছু লুকোচ্ছে আমাদের। ওর কাছেই বোধহয় মিথেন শেলগুলোর খোঁজখবর আছে, বুঝলে টম ভায়া? জ্বালাতন করে তা আদায় করতে চাই গিয়েসেপ্পো। হ্যাস কথাটা শুনতে শুনতে ক্যাপ্টেন বেনজেল্লোর দিকে তাকালো, দেখল বুড়ো অস্বাভাবিক দৃষ্টিতে হ্যারির দিকে তাকিয়ে আছে। হ্যারি এগিয়ে গিয়ে বলল, তা ক্যাপ্টেন বুড়ো, ওসব চালাকি দয়া করে ছাড়ুন, এবার সত্যি কথাটা ঝেড়ে বলুন তো ভালো মানুষের মতো। মিথেন শেলের ভাড়ার জাহাজের কোন খোলে আছে নিশ্চয়ই আপনি জানেন। আমার ধারণা টর্পেডোর আঘাতেও সেই জায়গাটা ফাঁসানো যায়নি, এমন কোনো শক্ত ধাতুতে জায়গাটা তৈরি। ফাঁসলে তো প্রলয়কাণ্ড হতো, কি বলেন ক্যাপ্টেন? অমনি বেনজেল্লো তার গলাটা দুহাতে আঁকড়ে ধরল। হ্যারি গোঁ গোঁ করে উঠল। হ্যাস, টম আর ডিক ঝাঁপিয়ে পড়ে অতি কষ্টে ছাড়াল ওকে। বুড়োর গায়ে যেন অসুরের শক্তি। হ্যারি হাঁপাতে হাঁপাতে বলল, ওরে বাবা, বুড়ো যে সাক্ষাৎ দত্তি জানো, রক্ষে করো, ওর ধারে কাছে আমি আর যাচ্ছি না। যেতে হলে আগে মুন্ডুটি রাইফেলের গুলিতে ফুটো করব, হ্যাঁ বলে দিচ্ছি। টম ক্যাপ্টেন বুড়োকে ধমক দিয়ে বলল, আপনি তো ভারী নেমো খারাপ লোক মশাই, আমাদের 3 দিনের খাবার এক বেলায় গিলে এবার রীতিমতো বেইমানি শুরু করলেন। থাক, ওই মিথেন গ্যাসের কথা আমাদের বলতে হবে না, আমরা খুঁজে বের করব। হ্যাস বলল, ওকে এখন বিরক্ত করো না, বিশ্রাম করতে দাও, মাথা আরো খানিকটা ঠিকঠাক হোক। ডিক গজগজ করল, সব চালাকি বুড়োর, গিয়েসেপ্পো এমনি এমনি তো জিভ কাটেনি। হ্যাস ক্যাপ্টেন বুড়োর কাঁধে হাত রেখে বলল, স্যার আপনি শুয়ে পড়ুন, এদের কথায় কান দেবেন না। বেনজেল্লো হ্যাসের কথায় শিশুর মতো বাধ্য হয়ে হাত পা ছড়িয়ে খালি মেঝেতেই শুয়ে পড়ল। টম বলল, কিন্তু ওর গায়ের গন্ধে যে টেকা দায় হচ্ছে, ওবেলা ওকে হ্রদের জলে আচ্ছাসে রোগড়ে চান করাতে হবে। ডিক বলল, 1 কাঁড়ি সাবান লাগবে তাহলে? বাপরে, এমন আজব জন্তু, চিড়িয়াখানায় পাঠালেই তো ভালো হয়। হ্যাস বলল, শোনো সাঙাত্রা, আর ফষ্টি নষ্টি নয়, বেনজেল্লোকে আমরা নিয়ে এসেছি, এটা গিয়েসেপ্পো টের পেয়ে গেছে। এবার আমরা বেশ খানিকটা বিপদের মধ্যেই পড়েছি, ভুলো না। কিছু বলা যায় না, সে হয়তো দলবল নিয়ে বন্দুকবাজি করতে আসবে, হুঁশিয়ার থাকা দরকার। ডিক গোঁফে তা দিয়ে বলল, আসুক না, মুন্ডু ঝাঁঝরা করে দেব। টম বলল, মেলা বকো না, আমাদের ভালো অস্ত্র বলতে তো 3টে মাত্র। ডিক, তুমি আর হ্যারি বেরিয়ে পড়ো, বরং বোট নিয়ে সোয়াকিনে চলে যাও। দি শার্ক নামে যে রেস্তোরাঁ আছে, ওর মালিক আমার বন্ধু ওয়েগার, হ্যারির সঙ্গে আলাপ আছে। হ্যারি, তুমি ওকে গিয়ে বলো অন্তত গোটা 3 ভালো রাইফেল আর প্রচুর কার্তুজ দাও, টম পাঠিয়েছে। ওয়েগার চোরা অস্ত্রের কারবারি, দাম চাইলে বলবে, টম দেবে। দেখো, ওর সঙ্গে দরদাম নিয়ে তক্কাতক্কি করো না, ওয়েগার খুব চড়া মেজাজের লোক। ডিক, উঠে পড়ো এক্ষুনি। হ্যারি বলল, ওয়েগার যা জিনিস,
নগদ কিছু মালকুড়ি না পেলেও বেটা কিছুতেই রাজি হবে না, হলপ করে বলতে পারি। টম বলল, আহা, আগে যাও না, গিয়েই দেখো না কি বলে। হ্যারি বেঁকে বসল। পাগল না মাথা খারাপ? আমি বেশ জানি বেটা পয়সা না দেখলে মুখই খুলবে না। টম কি বলতে যাচ্ছিল, হ্যাশ বলল, দেখো টম, এক কাজ করো, সোনার ইঁটটা ভেঙে খানিকটা দাও হ্যারির হাতে, ওটা জমা রেখে রাইফেল আনুক। হ্যারি আর ডিক লাফিয়ে উঠল। বেড়ে বলেছ। একটা চামড়ার উপর সোনার ইঁটটা রেখে হাতুড়ি মেরে খানিকটা ছাড়ালো টম। তারপর হ্যারি সেগুলো পকেটে পুরে বেরোল। ডিক তার সঙ্গে চলল। এই সময় হ্যাশ লক্ষ্য করল ক্যাপ্টেন বেনজেল্লো সোনার ইঁটের দিকে তাকিয়ে আছে আর চোখে। ডিক ও হ্যারি চলে যাবার পর হঠাৎ সে উঠে বসল। তারপর সেই খড়িটা খুঁজে নিয়ে মেঝেই লিখল, ওদের ফিরে আসতে বলো, তোমরা যেটাকে সোনা ভাবছ সেটা সোনা নয়, একরকম নকল পাথরে জিনিস। হ্যাশ ও টম চমকে উঠল। সে কি, সোনা নয়? না, ওগুলো নকল সোনা। ওই ইটগুলোর কোনো একটার মধ্যে একটা নকশা আছে। দুজনে আরো চমকে রুদ্ধশ্বাসে বলল, কিসের নকশা? বেনজেলো তখন হঠাৎ খড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার শুয়ে পড়ল। তাকে অনেক অনুরোধ করেও আর ওঠানো গেল না। টম বলল, নকশা? বড় অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, সে একটু হেসে বলল, টম ভায়া, আশা করি নকল সোনা শুনে তুমি খুব মনমরা হয়ে পড়েছ। নকশাটা কিসের তা আমি বুঝতে পেরেছি। এখন শোনো, শিগগির ডিক আর হ্যারিকে ফিরে আসতে বলো। তোমার বন্ধু ওয়েগার সম্ভবত আমাদের মতো অতটা বোকা নয়। নকল সোনা গছাতে গেলে হয়তো পুলিশে দেবে ওদের। শুনে টম ভড়কে গিয়ে তক্ষুনি দৌড়ে বেরিয়ে গেল, আর হ্যাশকে অবাক করে দিয়ে বেনজেল্লো উঠে বসল। তারপর সেই খড়িটা দ্রুত কুড়িয়ে খসখস করে লিখল, সাবধান, এই বেলেল্লা বোমবেটেগুলোকে এক তিল বিশ্বাস করো না, বিপদে পড়ে যাবে। কাজ উদ্ধার করতে পারলে এরা তোমাকে মেরে ফেলতে পর্যন্ত দেরি করবে না। হ্যাঁ হাসতে হাসতে বলল, সে আমি বেশ বুঝি ক্যাপ্টেন, আপনি চিন্তা করবেন না। বেনজেল্লো লেখাগুলো মুছে আবার শুয়ে পড়ল। একটু পরেই 3 মূর্তিকে দৌড়ে আসতে দেখা গেল। সবাই যেন প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে আসছে। টম গুহায় ঢুকেই রুদ্ধশ্বাসে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমাদের বোটটার পাত্তা নেই। সমুদ্রের চারদিকে খুঁজে দেখলাম, একেবারে উধাও। হ্যাশ বলল, সে কি? নির্ঘাত শয়তান গিয়েছে প্রকৃতি। তখন বললুম ডিককে, বোটটা কোথাও ভালোভাবে লুকিয়ে রাখো। এখন ঠেলা বোঝো, এই বুড়োর মতো বাকি জীবন কাঁচা মাংস খেয়ে প্রাণ বাঁচাও আর খোক্কস হয়ে পড়ো। ডিক ভাঙা গলায় বলল, আহা, অমন স্বাদের বোটটা আমার, ও জিনিস আর কোথায় পাবো বলো? টম ভয়ার্ত স্বরে বলল, এ কি সর্বনাশে পড়া গেল দেখো দেখি, এখন দ্বীপ থেকে যাবার উপায় বা কি হবে? সবাই হতবুদ্ধি হয়ে চুপচাপ বসে রইল। প্রত্যেকের মুখে ভয়ের ছাপ পড়েছে। এই নির্জন প্রবাল দ্বীপের এত দুর্নাম, তাই কেউ এদিকটায় ভুলেও নৌকা বা লঞ্চ নিয়ে আসে না। চেঁচিয়ে মাথা খুঁড়লেও কোনো উপায় নেই। সাঁতার দিয়ে সোজাসুজি দক্ষিণ বা উত্তর উপকূলের দিকে পাড়ি জমানো সহজ কথা নয়। দুদিকেই লোহিত সাগর, এখানে 150 মাইলের বেশি চওড়া। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, দ্বীপের চারধারের সমুদ্রে হাজার হাজার হিংস্র হাঙর আর বারাকুডা মাছের আড্ডা। তাছাড়া আছে অক্টোপাস, অজগর জাতীয় সাপ আর মাকড়সার ঝাঁক। তাদের মুখ থেকে বাঁচার কোনো উপায় নেই। কাজেই ভাগ্যের উপর নির্ভর করে পড়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। ওরা বুঝতে পেরেছিল। শুধু হ্যাশ অন্য একটা কথা ভাবছিল। গতকাল সন্ধ্যা থেকে তার কোনো খোঁজ নেই। সোয়াকিনের ম্যাজিস্ট্রেট বিল হ্যাশের বন্ধু। সে কি এখনো চুপচাপ বসে থাকবে? পরক্ষণেই তার মনে হল, বিল তো চুপচাপ নিরুদ্বেগে বসেই আছে দেখা যাচ্ছে। তা না হলে এখনো কোনো খোঁজ খবর নেবার চেষ্টা করছে না কেন? অদ্ভুত মানুষ তো বিল। হ্যাশের খুব অভিমান হল।
নাকি বিল নিজে ইংরেজ বলে জার্মান বন্ধুত্বের মর্যাদা সে আসলে দিতে চায় না, শুধু মৌখিক ভদ্রতা দেখিয়েছে। হয়তো তাই হবে, কিংবা ভেবেছে হাঙরের পেটে চলে গেছে জার্মানটা, তাই নিশ্চিন্তে বসে আছে। বিলের অদ্ভুত আচরণের মানেটা খুঁজে পাচ্ছিল না হ্যাশ, কিন্তু একটা কিছু করা দরকার। সে ডাকল, টম। টম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো খোকাবাবু। রসিকতা ও ছাড়তে পারে না। হ্যাশ একটু বিষণ্ণ হেসে বলল, শোনো, এখন একটা মাত্র উপায় হচ্ছে সেই শয়তান গিয়েসেপ্পোর উপর নজর রাখা। দ্বীপটা এমন কিছু বড় নয়, আমরা চারজন চারদিকের পাহাড়ে বসে কড়া নজর রাখব। গিয়েসেপ্পোকে নিশ্চয়ই কোনো সময় দেখতে পাব। সে তো সবসময় দ্বীপে থাকে না, মাঝে মাঝে আসে এখানে। ক্যাপ্টেন বেনজেল্লোর কথা সত্য হলে তাকে নিশ্চয়ই বোটে চেপে আসতে হয়। আমার ধারণা ওর সঙ্গীরা ওকে এখানে নামিয়ে দিয়ে যায়, আবার কথা মতো বোট নিয়ে আসে, তখন গিয়েসেপ্পো সুদানে চলে যায়। কি ক্যাপ্টেন বেনজেল্লো, তাই তো? বেনজেল্লো শুয়ে শুয়ে সব শুনছিল, মাথা দোলালো। তার মুখে উদ্বিগ্নতার ছাপ পড়েছে। বেচারা ভেবেছিল এইবার দ্বীপ থেকে উদ্ধার পাবে। হ্যাশ বলল, তাহলে আমার অনুমানই ঠিক। গিয়েসেপ্পো নিশ্চয়ই ডিকের বোট নিয়ে পাড়ি দিয়েছে সুদানে, সম্ভবত দলবল নিয়ে ফিরে আসবে। কেন আসবে তা অনুমান করেছি। ডিক চাপা গলায় বলল, কেন? আমাদের হাত থেকে ক্যাপ্টেন বেনজেল্লোকে কেড়ে নিতে, কারণ উনি এখনও ওকে গ্যাসের শেলের খোঁজ খবর দেননি। টম রুখে উঠে বলল, আসুক না, ব্যাটার মুন্ডু ফুটো করে দেব। টম, ওরা দলে যতজন থাকে প্রত্যেকে কিন্তু সশস্ত্র থাকবে। হ্যারি বলল, কোনো পরোয়া নেই, আসতে দাও। হ্যাশ দেখল এরা এবার ভয়টা অনেক কাটিয়ে উঠেছে। এই সময় দমে গেলে প্রাণ বাঁচানো কঠিন হবে, তাই সে খুশি হল। বলল, ঠিক আছে, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়া যাক। টম ভায়া, তুমি দূরবীন নিয়ে উত্তর পশ্চিম পাহাড়ের কোণে বসবে। তুমি দূরবীন নিয়ে উত্তর পশ্চিম কোণের পাহাড়ে বসবে, কারণ ওদিক থেকে গিয়েসেপ্পোর আসার সম্ভাবনা বেশি। আমি বসব দক্ষিণ পশ্চিম কোণায়। হ্যারি বসবে দক্ষিণ পূর্বে আমাদের গুহার একেবারে ছাদের দিকে। আর ডিক, তুমি উত্তর পূর্বে খাড়ির ওপরে। টম বলল, আর এই ক্যাপ্টেন বুড়ো? উনি গুহায় থাকুন। ক্যাপ্টেন, আপনি পাথরটা ভালো করে আটকে দিন, আর সাবধান, আমরা কেউ না ডাকলে খুলবেন না। বেনজেল্লো মাথা নাড়ল, চারজনে বেরোল। টম কোমরে তার পিস্তলটা ঝোলাল, হ্যারিও তার রাইফেল নিল, পকেটে এক গাদা গুলিও নিল, আর ডিক নিল জলবন্দুক। হ্যাশ নিল মাত্র বল্লম আর হারপুন। ওরা বেরোলে বেনজেল্লো পাথরটা গুহামুখে শক্তভাবে আটকে দিল। সুড়ঙ্গ পথে দাঁড়িয়ে হ্যাশ বলল, তাহলে হ্যারি, তুমি এখানেই উঠতে শুরু করো। একটা কথা বলে দিচ্ছি, মাঝে মাঝে আমরা পরস্পরের দিকে তাকাব। যদি কেউ সন্দেহজনক কিছু দেখো, ইশারা করবে প্রত্যেককে, কেমন? হ্যারি সায় দিয়ে বিদায় নিল। এখন বিকেল। হ্রদের ধারে পৌঁছে বাকি তিনজন তিন দিকে চলল। সোনালি আলোয় হ্রদের শান্ত জল ঝলমল করছিল। প্রণালীর দিকটায় সূর্য সোজাসুজি প্রতিফলিত হচ্ছিল, সেদিকে তাকানো যাচ্ছিল না। হ্যাশ দক্ষিণ পশ্চিম কোণায় উঠতে শুরু করল। একেবারে উঁচু জায়গায় উঠে সে তাকালো সমুদ্রের দিকে। উমব্রিয়ার মাস্তুলটা 6 মাইল দূরে ঝিকমিক করছে। সমুদ্রের দৃশ্য এখন বড় সুন্দর। দিগন্তে সমুদ্রের জল প্রবাল কীটের জন্য একটু লালচে দেখাচ্ছে। তার উপর বিকেলের রোদ পড়ে লালচে রংটা ভেঙে চুরে অনেকগুলো রঙে যেন রামধনুর মতো ঝিকমিক করছে। হঠাৎ হ্যাশের চোখ গেল তার ডাইনে দূরের দিকে। ওটা কি, একটা বোট না? একটা সাদা বিন্দুর মতো ঝকঝক করছিল জিনিসটা। আস্তে আস্তে সেটা যত এগিয়ে এলো, বিন্দুটা তত বড় হতে থাকল। তারপর ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। দুরু দুরু বুকে চাপা উদ্বেগ নিয়ে হ্যাশ জিনিসটা দেখছিল। উমব্রিয়ার মাস্তুল থেকে অন্তত 2 মাইল উত্তরে জিনিসটা খুব জোরে এগিয়ে আসছে, এবং সেটা একটা মোটর বোটই বটে। হ্যাশ মনে মনে ব্যাকুল হয়ে ভাবল, যদি ম্যাজিস্ট্রেট বিল পাঠিয়ে থাকে তাদের উদ্ধারের জন্যে,
তাহলেই মুক্তি। কিন্তু ওটা যদি শয়তান গিয়েসেপ্পোর হয় তাহলে তো মহা সর্বনাশ। এই ক্ষুদে প্রবাল দ্বীপে কতক্ষণ লুকিয়ে থাকা সম্ভব হবে তাদের চোখের আড়ালে? খুঁজে ওরা বার করবেই। তাছাড়া গিয়েসেপ্পোর সঙ্গে লোকজনও নিশ্চয়ই থাকবে। হ্যাশ ডাইনে উত্তর পশ্চিম কোণায় টমের দিকে তাকাল। টম দূরবীনটা চোখে দিয়ে এতক্ষণ বসেছিল। তারপর সে হ্যাশের দিকে ঘুরে হাত নাড়তে থাকল। হ্যাঁ, বোটটা স্পষ্ট হয়ে উঠেছে। অনেকগুলো লোক দেখা যাচ্ছে বোটে। হ্যাশ পেছন ঘুরে দক্ষিণ পূর্ব কোণায় হ্যারিকে হাত নাড়ল। হ্যারি তার আগেই টমের ইশারা টের পেয়েছে। সে নেমে আসছে। উত্তর পূর্ব দিকের পাহাড় থেকে ডিককেও দৌড়ে ও ব্যাঙের মতো লাফাতে লাফাতে পাথরের ধাপ ডিঙোতে দেখা গেল। সবাই এখন টমের কাছে হাজির হতে চায়। হ্যাশের অসুবিধা একটু বেশি। 10-12 গজ চওড়া প্রণালীটা তাকে পেরিয়ে উত্তরে যেতে হবে। প্রণালীটা গভীর। অবশ্য সে বড় সাঁতারু, পেরিয়ে যেতে বেশি সময় লাগল না। হ্যারি এসে গেল পূব আর উত্তর ঘুরে। পথে তার ডিকের সঙ্গে দেখা হল। দুজনে দৌড়ে টমের কাছে এগোল। পাহাড়টা খানিক ঢালু ওখানে, তারপর বাকিটা বেশ খাড়া। টম কি কৌশলে চড়ে বসেছিল কে জানে। ডিক ধপাস করে 10 ফুট নিচে পড়ে গেল। বেচারার শরীরটা প্রকাণ্ড জালির মতো, সামলানো কঠিন। এবার হ্যারি তাকে ঠেলে তুলে দিল একটা খাঁজে। ততক্ষণে হ্যাশ গিয়ে পৌঁছালো সেখানে। ওপর থেকে টম প্রচণ্ড হাত পা নাড়ছে, চাপা গলায় ডাকছে। কিন্তু খাড়া দেয়ালের মতো জায়গাটা বড় সমস্যার সৃষ্টি করেছে। ডিক ওপরের খাঁজে পা দিয়ে গিরগিটির মতো আরেকটা খাঁজ হাতড়াচ্ছে পা বাড়িয়ে। নিচে হ্যারি নির্দেশ দিচ্ছে, বাঁয়ে বাঁয়ে। ডিকের বাঁ পা কাঁপতে কাঁপতে বাঁ দিকে এগোচ্ছে, আবার পিছিয়ে আসছে। দৃশ্যটা হাস্যকর, কিন্তু এখন হাসির ব্যাপার নয়, জীবন মরণ সমস্যা। হ্যাশ খুঁজছিল কোন পথে টম ওখানে উঠেছিল। হঠাৎ তার চোখে পড়ল ডিকের হাত তিনেক তফাতে ছোট বড় অনেক খোঁদর রয়েছে। দেখলে মনে হয় কামানের গোলায় ওইসব গর্ত হয়ে গেছে। আসলে ওগুলো পাখির বাসা। হ্যাশ চেঁচিয়ে জায়গাটা দেখিয়ে দিল ডিককে। তারপর নিজে সেদিকে তরতর করে উঠতে থাকল। ডিকের আগেই সে ওপরের চাতালে পৌঁছে গেল। তারপর হাত বাড়িয়ে দিল। সেই সময় হ্যারি চেঁচিয়ে উঠল, সাপ সাপ! ডিক হাত ছেড়ে দিতেই ফের ধপাস করে পড়ল নিচে। হ্যাঁ, সত্যিই সাপ। একটা গর্ত থেকে মুন্ডু বাড়িয়ে প্রকাণ্ড সাপটা বেরিয়ে পড়ার চেষ্টা করছে। তার লাল জিভটা লকলক করছে। ওপর থেকে হ্যাঁস উঁকি মেরে সাপটা দেখে শিউরে উঠল। এগুলো উভচর সাপ। জলেও থাকে, ডাঙাতেও থাকে। বিষ নেই, কিন্তু কামড়ে মাংস তুলে নিতে পারে এবং শরীরের কোথাও পাক দিয়ে মড়মড় করে হাড়গোড় ভেঙেও দিতে পারে। সাপটা বেরিয়ে দরদর করে নেমে পালিয়ে গেল। ডিক নিচে রয়ে গেল। হ্যারি মরিয়া হয়ে উঠে পড়ল হ্যাশের সাহায্যে। বলল, ডিকের ওঠার দরকার নেই, বরং ডিক ওখান থেকে হ্রদের দিকে লক্ষ্য রাখো, আর অস্ত্রটা তৈরি রাখো। শত্রুর মুন্ডু দেখলেই ফুটো করে দেবে। ওপরে গিয়ে একটা পাথরের আড়াল থেকে ওরা দেখল বোটটা দ্বীপের পশ্চিম দিকটা ঘুরে কোনার প্রণালীটার কাছে যাচ্ছে, যেটা হ্যাশ পেরিয়ে এসেছে একটু আগে। বোটে মাত্র 4 জন লোক আছে। তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল তারা সরকারি লোক মোটেই নয়। প্রত্যেকের বুকে আড়াআড়িভাবে কার্তুজের বেল্ট বাঁধা, হাতে রাইফেল। যে লোকটা বোট চালাচ্ছে তার সামনে একটা কাঠের টবে বসানো জিনিসটা দেখেই টম অস্ফুট স্বরে বলে উঠল, সর্বনাশ, ওদের মেশিন গান আছে দেখছি। কি চায় ওরা? হ্যাশ ফিসফিস করে বলল, হ্যাঁ, লাইট মেশিন গান। ওরাই যে গিয়েছে পর তার সঙ্গীরা, তাতে কোনো ভুল নেই। হ্যারি তার রাইফেলটা তাক করে বলল, শিগগির বলে দাও কোন ব্যাটা শয়তান গিয়েছেপ্পো, তার মুন্ডুটা ফুটো করে দিই। হ্যাশ তার রাইফেলের নলটা ধরে বলল, চুপ, খবরদার ও কাজ করো না এখন। কে গিয়েছেপ্পো আমি চিনি না, আর তোমরাও কেউ চেনো না। আমি তাকে তিমি মাছের পোশাকে দেখেছিলাম, চেনার উপায় ছিল না। টম বলল,
আমার হুকুম না পেলে কেউ গুলি ছুঁড়বে না। আগে দেখা যাক ওরা কি করে। হ্যাশ পিছিয়ে হাঁটু গেড়ে হ্রদের দিকে এসে নিচে ফিসফিস করে ডিককে বলল, শুয়ে পড়ো ডিক, ওরা প্রণালী দিয়ে ঢুকছে, সাবধান, তোমাকে যেন দেখতে না পায়। বেচারা ডিক অমনি শুয়ে পড়ল। একটা ঢিবির আড়ালে নিজেকে লুকিয়ে মুন্ডুটা বের করে রাখল। ওর টুপিটার রং ধূসর, তাই দূর থেকে মানুষ বলে চেনা কঠিন হবে। বোটটা প্রণালীর দিকে গেলে পাহাড়ের আড়ালে ঢাকা পড়ল কিছুক্ষণের জন্য, তারপর সেটা হ্রদে ঢুকছে দেখা গেল। এবার টম, হ্যাশ আর হ্যারি ঝটপট নিজেদের লুকিয়ে ফেলল পাথরের আড়ালে। বোটটা সোজা গিয়ে হ্রদের দক্ষিণ পূর্ব কোণায় ভিড়ল। টম বলে উঠল, সর্বনাশ, ওরা কি পাইরেটস কেভে হানা দিতে যাচ্ছে? ওখানে গেলেই তো ক্যাপ্টেন বুড়োকে পেয়ে যাবে। হ্যাশ চিন্তিতভাবে বলল, তাই তো দেখছি। হ্যারি ওর ওপর রেগে গিয়ে বলল, যাই বলো, তোমার জার্মান বুদ্ধির গলায় দড়ি। বেঞ্জেল্লোকে ওরা হাতালি তো আমাদের কপালে লবডঙ্কা। তোমার কথায় পড়ে টম ভায়া বুদ্ধু বনে গেল। হ্যাশ বলল, আমি দুঃখিত, এমন সরাসরি ওরা হানা দিতে যাবে ভাবিনি। আমাদের উচিত ছিল এক্ষুনি কোনো গোপন পথে ওই গুহাতে গিয়ে। টম বলল, এতক্ষণ গেলে না কেন? হ্যাশ একটু হেসে বলল, বোর্ড দেখে আমরা প্রত্যেকেই তো ঘাবড়ে গিয়েছিলাম টম, গুহায় চলে যাওয়ার কথা তো মাথায় আসেনি। হ্যারি ঘোঁত ঘোঁত করে বলল, তার ফল ভোগ করো এবার। তবে আমার কথা স্পষ্ট, যদি বেঞ্জেল্লো বুড়োকে ওরা হাতায়, তোমার মুন্ডটা আমি ফুটো করব। বোটটা বাঁধা রইল হ্রদের কিনারায়। বন্দুকবাজরা চলে গেল। মনে হল সুড়ঙ্গ পথটা ওরা চেনে। একটু পরে ওরা অদৃশ্য হতেই হ্যাশ লাফিয়ে উঠল, নেমে এসো শিগগির, এক মুহূর্ত দেরি নয়। আগে আমাদের ওই বোটটা হাতাতে হবে, তারপর যা করার বলবো। ডিক, তুমি আগে দৌড়ে চলে যাও বোটটার কাছে। এরা তিনজনে নাম্বার আগেই ডিক এক লাফে হুড়মুড় করে গিয়ে পড়ল নিচে হ্রদের কিনারায়। তারপর পূর্ব মুখে দৌড়তে শুরু করল। কিনারায় 1 গজেরও বেশি চওড়া সমতল জমি থাকায় হ্রদটা চক্কর দেওয়ায় কোনো অসুবিধে নেই। শুধু দক্ষিণ পশ্চিমের প্রণালীটা পেরোতে যা ঝক্কি। তবে ওদিকে যাবার দরকার কি, পূব পাড় ঘুরে গেলেই তো বোটের কাছে পৌঁছানো যায়। হ্যাশ, টম আর হ্যারিয়ে দৌড়াচ্ছিল, ডিক অনেকটা আগে। বোটের কাছে পৌঁছেই ডিক দুহাত তুলে নাচতে লাগল। বোঝা গেল বোটটা তারই, সেই হারানো ধন। প্রণালীর পথে ডুবন্ত সূর্যের শেষ আলো ওর মুখে পড়েছে, ওর বড় বড় দাঁতগুলো ঝকঝক করছে। নিঃশব্দে হাসছে ডিক। হাসতে হাসতে বোটে গিয়ে বসেও পড়েছে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই তিনজনে বোটটার কাছে হাজির হল। হ্যাশ চাপার স্বরে বলল, খবরদার ডিক, বোটে স্টার্ট দিতে যেও না, ইঞ্জিনের শব্দ ওরা শুনতে পাবে। তুমি বোট ছেড়ে চলে এসো, তারপর দড়ি ধরে ওটা টানতে টানতে উত্তর পূর্ব কোণায় চলে যাও। ওই যে পাথরের খাঁজটা উঁচু হয়ে আছে হ্রদের ধারে, ওর আড়ালে লুকিয়ে রাখো। তারপর ঝটপট চলে এসো। হ্যারি, ওকে সাহায্য করো। ডিক আর হ্যারি কথা মতো দড়ি ধরে মোটর বোটটা টানতে টানতে নিয়ে চলল। তারপর ঠিক জায়গায় ওরা লুকিয়ে রেখে দৌড়ে ফিরে এলো। সেই মুহূর্তে আচমকা কোথায় হুলস্থুল বেঁধে গেল। প্রথমে কয়েকবার রাইফেলের গুলির শব্দ, তারপর একটানা মিনিট খানেক ধরে টাট্টাট টাট্টাট নির্ঘাত মেশিন গান চালাচ্ছে। চারজনের দৌড়ে সুড়ঙ্গ পথটার উঁচু দেয়ালটার মাথায় গিয়ে হাজির হল। কিছু দেখা যাচ্ছে না ওখান থেকে, তবে আন্দাজ করা যায় কি ঘটছে। পাইরেটস কেভের পাথরটা বাইরে থেকে সরানো যায় না, এমন কৌশলে আটকাবার ব্যবস্থা করা হয়েছে। ভেতর থেকে ঠেলে সরানো অবশ্য খুবই সহজ। গিয়েসেপ্পোরা নিশ্চয়ই দরজাটা মেশিন গানের গুলিতে ফাটিয়ে দেবার চেষ্টা করছে। সেটা অসম্ভবই হবে। ওই প্রকাণ্ড পাথরটা প্রবাল কিটের তৈরি নয়, আস্ত পাথর, ইস্পাতের মতো শক্ত। তবে গুহার মুখে গুলি লাগলে প্রবালপিণ্ড খসে পড়ার আশঙ্কা আছে। এর ফলে মুখটা বড় হয়ে যেতে পারে, তখন পাথর ডিঙিয়ে ভেতরে ঢোকা সহজ হবে। চারজনে উদ্বিগ্ন হয়ে বসে রইল। ওপরে ওপরে এগিয়ে যাওয়ার ঝুঁকি আছে, যে কোনো মুহূর্তেই ওদের চোখে পড়ে যাবে।
ওদিকে সমানে গর্জাচ্ছে মেশিন গানটা। মনে হচ্ছে গিয়েসেপ্পোরা পাগল হয়ে উঠেছে। এই পুরনো গুহা ধ্বংস না করে ক্ষান্ত হবে না। কিন্তু তাহলে যে বুড়ো ক্যাপ্টেনও মারা পড়বে, তখন আর কে দেবে তাকে মিথেন গ্যাসের শেলগুলোর খোঁজ? হ্যাশ এসব ভাবছিল। তার মনে হলো আর যাই করুক প্রাণে বুড়োকে মারবে না গিয়েসেপ্পো। এতকাল তো মারেনি। এতক্ষণে গুলির শব্দ হলো। তারপর আর কোনো সাড়া নেই। টম ফিসফিস করে বলল, ব্যাটার ছেলেরা এই পথেই তো ফিরে আসবে। তখন আমরা উপর থেকে ঝাঁপিয়ে পড়ব, অস্ত্রগুলো কেড়ে নেব। প্রত্যেকে তৈরি হও। হ্যাশ বলল, কিন্তু? টম চোখ পাকিয়ে বলল, কোনো কিন্তু টিন্তু নয়। তোমার পাল্লায় পড়ে আর তোমার বুদ্ধি নেই তো দেখছি যত বিপদ। ডিক, হ্যারি, তৈরি তো? ওরা 4 জন, আমরা 4 জন। আমি শীষ দিলেই ঝাঁপ দেবে। গলা লক্ষ্য করে ঝাঁপ দেবে। প্রথমে শ্বাসনালীতে একটা মারাত্মক টিপুনি দিলেই হাত দুটো অবশ হয়ে পড়বে। হ্যারি তার রাইফেলটা পিঠে আটকে নিল, মাটিতে হাত দুটো ঘষল। দেখা দেখি টম আর ডিকও তাই করল। হ্যাশ দেখল এরা কোনো কথা শুনবে না, বড্ড গোয়ার লোকগুলো। তবে টম যা করতে বলছে তাতে ওর বুদ্ধির প্রশংসা করতে হয়। এর নাম হলো গেরিলা পদ্ধতি। এই পদ্ধতিতে যুদ্ধের সময় শত্রুপক্ষের সেনাদলকে ভড়কে দেয়া যায়। হ্যাশও মাটিতে ঘষে হাত দুটো তৈরি করে নিল। কিন্তু তখনও ওদের পাত্তা নেই। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশে নক্ষত্র ফুটল, দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো, অথচ আর কোনো সাড়া শব্দ নেই। ব্যাপার কি? হ্যাশ ফিসফিস করে বলল, ওরা নিশ্চয়ই আমাদের গুহায় গিয়েছে। সম্ভবত ক্যাপ্টেন বেনজেলের উপর অত্যাচার চালাচ্ছে। টম, বরং এইভাবে অপেক্ষা না করে চল আমরা চুপি চুপি গুহার কাছে যাই। টম বলল, ঠিক বলেছ। অন্ধকার হয়ে এলো। এখানে বসে থাকলে আর নাম্বার পথ খুঁজে পাব না। ডিক, হ্যারি, উঠে পড়ো। 4 জনের যে পথে উঠেছিল সাবধানে আস্তে আস্তে নেমে এলো। অন্ধকার এখন বেশ ঘন হয়েছে। সুড়ঙ্গ পথে ঢুকল ওরা। তখন আর কেউ কাউকে দেখতে পেল না। এত বেশি অন্ধকার জমে উঠেছে সেখানে যে পরস্পরকে ছুঁয়ে ওরা পা টিপে টিপে এগোতে থাকল। টর্চ আছে হ্যারির কাছে, কিন্তু জ্বালতে গেলেই তো শত্রুদের চোখে পড়ে যেতে পারে। একটু পরে সুড়ঙ্গ পথের শেষ বাঁকটায় ওরা থামল। হ্যাশ উঁকি মেরে দেখে বলল, কি কাণ্ড! ব্যাটারের দিকে হ্যাজাক জ্বেলেছে। বাঁক ছাড়িয়ে পা বাড়াতেই পাথরের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে দেখা গেল। হ্যাঁ, ওরা পাথরটা সরাতে পারেনি, কিন্তু গুলির আঘাতে গুহার বাঁ দিকটা অনেকখানি ফাটিয়ে ভেতরে ঢুকেছে। হ্যাশের ইশারায় প্রত্যেকে গুঁড়ি মেরে এগোল। টম ফিসফিস করে বলল, ব্যাটারা ভেবেছে কি আমাদের ঘর দখল করে আমাদেরই হ্যাজাক জেলে ফুর্তি করছে? হ্যাঁ, ফুর্তি করছে তাতে কোনো ভুল নেই। এক প্যাঁটরা শরাব ছিল। ফাঁকে চোখ রেখে দেখা গেল বোতলগুলো থেকে চোঁ চোঁ করে 4 বদমাস বেদম শরাব গিলছে, আর বেচারা বেঞ্জিল্লোকে পিঠ মোড়া করে বেঁধে কোনার দিকে ফেলে রেখেছে। শরাব নিকেশ করতে দেখে ডিক ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। হ্যারি তার মুখ চেপে ধরল। টম ফিসফিস করে বলল, খাবারগুলো ব্যাটারা মেরে দিচ্ছে। হ্যারি রাইফেলটা খুলে ফোকরে নলটা রাখতেই হ্যাশ ওকে ইশারা করল। ফিসফিস করে বলল, না না, আগে দেখো ওদের কাণ্ডটা। রাইফেলগুলো পাশে ফেলে রেখেছে ওরা। মেশিন গানটাও এক পাশে রেখেছে। হ্যাশ খুঁজছিল কোন লোকটা গিয়েসেপ্পো। ততক্ষণে শরাব সব সাবার করে ফেলেছে ওরা। বানরুটিতে জেলি মাখিয়ে কামড় দিচ্ছে। তারপর একজন বলল, এরা গেল কোথায় বলো তো হে? এখনো পাত্তা নেই। আমার হাত তো নিষ্পিস করছে। আরেকজন বলল, মনের দুঃখে জলে ডুবে মরেছে। ব্যাটাদের আয়োজনটা দেখছ? ভেবেছিল উমরিয়ার সম্পত্তি হাতিয়ে দিব্যি ফুড়ুত করে কেটে পড়বে। সে গুড়ে বালি। গিয়েসেপ্পো ভায়া, আমার নাচতে ইচ্ছে করছে। একটা লোক লাল চোখে তাকিয়ে ধমক দিল, হই হল্লা করো না নাকি? তুমি টর্চ নিয়ে একবার উঁকি মেরে বাইরেটা দেখো তো। এই তাহলে গিয়েসেপ্পো। বড় বড় চুল, গোঁফ, খোঁচা খোঁচা বিচ্ছিরি দাড়ি, বাঘের মতো তুম্ব মুখ।
লোকটার ছাতি চওড়া, হাতগুলোও মস্ত লম্বা, দানব বলা যায়। বেনজেল্লোর মতোই স্বাস্থ্য, তবে বয়স ওর চেয়ে কম। নিকি টর্চ নিয়ে টলতে টলতে গুহার দরজার দিকে আসছে। এরা তক্ষুনি গুহামুখের প্রকাণ্ড পাথরটার নিচে বসে পড়ল, একেবারে সেঁটে রইল পাথরটার সঙ্গে। যদি পাশের ফোকর গলে নিকি বেরিয়ে আসে তাহলেই বিপদ। হ্যাশ ফিসফিস করে হ্যারিকে বলল, তৈরি থেকো। কিন্তু না, নিকি ভেতর থেকে উঁকি মেরে সুড়ঙ্গ পথের টর্চের আলো ফেলল। এরা ওর নিচেই রয়েছে, তাই দেখতে পেল না। নিকি সরে গেল। না, কোথাও নেই। গিয়েসেপ্পো বলল, ব্যাটারা গেল কোথায়? কে জবাব দিল, তখন বললুম না, সোয়াকিনের ম্যাজিস্ট্রেট একটা লঞ্চ পাঠিয়েছে উমরিয়ার দিকে, সেই জার্মান ডুবুরিটার খোঁজে। গিয়েসেপ্পো বলল, কই লঞ্চ টঞ্চ তো আমরা দেখতে পেলুম না। আরে সে তো দুপুরবেলার খবর। লঞ্চ আমরা আসার আগেই ফিরে গেছে। আমরা বেরিয়েছি 5টা নাগাদ। এর মধ্যে জার্মানটাকে দ্বীপ থেকে নিয়ে যাওয়া খুবই সম্ভব। তাহলে বোম্বেটে বদমাশগুলো কি লঞ্চে কেটে পড়ল? আলবাত, তবে নিজে থেকে কেটে পড়েনি। বোঝা যাচ্ছে ওদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। 3 বেটাই তো ফেরারি আসামি। টম ফিসফিস করে গাল দিল, তোর বাপ ফেরারি আসামি। হ্যাশ ভাবছিল, তাহলে বিল তার খোঁজে লঞ্চ পাঠিয়েছে, কিন্তু অদ্ভুত তো লঞ্চের লোকগুলো ভালো করে না খুঁজেই ফিরে গেল। সম্ভবত তারা যখন ক্যাপ্টেন বেনজেল্লোকে নিয়ে ব্যস্ত ছিল, তখনই লঞ্চটা এসে উমরিয়ার আশপাশে দায়সারা গোছের তল্লাশ চালিয়ে কেটে পড়েছে। সরকারি লোকজনের কাজ কারবারই এরকম। ওদের মাথায় আসা উচিত ছিল, ভাসতে ভাসতে এই প্রবাল বলয়ে আশ্রয় নিতে পারে হ্যাশ। ভেতরে এবার নিকের গলা শোনা গেল, আরে একটা গিটারও তো এনেছে দেখছি ব্যাটারা। ভারী তুকড় ছিল তো। তারপর গিটারের বাজনা শোনা গেল। গিয়েসেপ্পোর ধমকেও কোনো ফল হল না। নেশায় ওরা হুল্লোড় করতে ব্যস্ত। হেঁড়ে গলায় কে একজন গানও ধরে ফেলল। কোমর দুলিয়ে নাচ জুড়ে দিল সবাই। দেখা গেল গিয়েসেপ্পোও নাচছে। এত আনন্দের কারণ কি? তাহলে কি বেনজেল্লোদের নকশাটার খবর দিয়ে ফেলেছে? হ্যারি উসখুস করছিল। এবার চমৎকার সুযোগ ওদের উপর ঝাঁপিয়ে পড়ার, কিন্তু হ্যাশ বাধা দিল, এখনো সময় হয়নি। বিষণ্ণ হয়ে হ্যারি বসে রইল। ওদিকে নাচ গান তুমুল চলেছে। কতক্ষণ পরে নাচ গান থামল। 3 জনে ধপাস করে বসে পড়ল। বোঝা গেল ক্লান্ত হয়ে পড়েছে। গিয়েসেপ্পো ঘড়ি দেখে বলল, আর 10 মিনিট পর আমরা বেরোব। তোমরা আমাকে বোটে করে উমরিয়ায় পৌঁছে দেবে। কাছাকাছি বোট নিয়ে অপেক্ষা করবে। সোনার ইটগুলো বয়ে নিয়ে আমি বোটে পৌঁছে দেব। আরেকজন ডুবুরি পেলে ভালো হতো। যাগে, কাজটা করতে হবে, উপায় কি? তারপর চলে আসবে এই গুহায়। আর এই যে বেনজেল্লো বুড়ো, শোনো, ইটের ভেতর নকশাটা যদি না বেরোয়, আজ তোমার দফারফা হবে, এখনো বলছি। কথাটা শেষ হতেই হ্যাশ ফিসফিস করে বলল, তোমরা আমার সঙ্গে চলে এসো শিগগির। টম, হ্যারি, ডিক ওকে অনুসরণ করল। হ্রদের ধারে গিয়ে হ্যাশ বলল, হ্যারি, ডিক, বোটটা নিয়ে এসে যেখানে ছিল সেখানে রেখে দাও, জলদি, ওরা এসে পড়ল বলে। টম বলল, সে কি? যা বলছি করো হ্যারি, আর সময় নেই। হ্যারি গোঁ ধরে বলল, মানে? ডিক রেগে গিয়ে বলল, আমার বোট ওদের দেব? তোর মাথা খারাপ হয়েছে? এই বোট কিনতে আমার বউয়ের সঙ্গে কথা বন্ধ হয়েছিল। হ্যাশ বলল, বুঝতে পারছো না, ওদেরকে দিয়েই আমরা কাজ বাগাবো। অমনি টম বুঝে ফেলল। হ্যারি আর ডিকও অবশ্য বুঝল, কিন্তু খুঁতখুঁতে মন নিয়ে ওরা এগোল। টম বলল, না, তোমার বুদ্ধি আমাদের চেয়ে ঢের বেশি হ্যাশ ভায়া। একটু পরে মোটর বোটটা টানতে টানতে নিয়ে এলো হ্যারি আর ডিক। সেটাকে আগের জায়গায় একইভাবে রেখে তক্ষুনি ওরা আড়ালে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই টর্চের আলো দেখা গেল সুড়ঙ্গ পথের মধ্যে। তারপর আলোটা হ্রদের জলে বোটের উপর পড়ল। ওরা নিশ্চিন্তে এগিয়ে এসে বোটে চেপে বসল একে একে। তারপর বোটটা আওয়াজ তুলে বেরিয়ে গেল। তারপর হ্যাশ বলল, এখন আমরা গুহায় যাব না। যতক্ষণ ওরা না ফেরে
চুপচাপ এখানে বসে অপেক্ষা করব, তারপর কি করতে হবে বলে দেব। রাত তখন 10টা। বসে থাকতে থাকতে ওদের শরীরে ব্যথা ধরে গেল। তবু গিয়েছে ওদের ফেরার নাম নেই। এতক্ষণ ধরে কি করছে ওরা? হ্যাস বলল, তবে কি গিয়েসপ্প অধৈর্য হয়ে ইঁটগুলো বোটে বসেই ভাঙতে শুরু করেছে নকশার লোভে? টম বলল, তাই তো মনে হচ্ছে। নকশা হাতিয়ে গ্যাসের সেলগুলো জাহাজের কোথায় আছে খুঁজে বের করবে, সেটাই তো সুবিধে। দুবার হয়রান হতে হবে না। হ্যাস একটু ভেবে নিয়ে বলল, তাহলে বরং চল আমরা পশ্চিম পাড়ের উঁচু পাহাড়টায় গিয়ে বসি কোথাও, বোট এলে দেখতে পাব। সেই ভালো বলে টম উঠে পড়ল। চারজনে উত্তর দিকটা ঘুরে হ্রদের পশ্চিম পাড়ে উঠতে শুরু করল। এখন টর্চ জ্বালার অসুবিধে নেই। পাহাড়ের এদিকটা ঢালু, দৌড়েই ওঠা যায়। বড়জোর 100 ফুট মাত্র উঁচু। চূড়োয় পৌঁছে টম বলল, বোটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখো আলো জুকজুক করছে। হ্যাস কি বলতে যাচ্ছিল বলা হল না। আচমকা পশ্চিম দিগন্তে, সম্ভবত উম্ব্রিয়ার ওখানে, একটা বিশাল আগুনের গোলা সমুদ্র থেকে লাফিয়ে উঠল। মনে হল যেন অসময়ে পশ্চিমে সূর্য উঠছে। এ কি কোনো মহাপ্রলয়ের সূচনা? তারপর আবার একটা প্রকাণ্ড লাল গোলা জল থেকে উঠে আগের গোলাটার সঙ্গে মিশে গেল। তারপর আবার একটা করে গোলা উঠছে আর ক্রমে সারা দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। তারপরই জেগে উঠল প্রচণ্ড এক আওয়াজ, যেন হাজার হাজার বাজ পড়ল, মেঘ ডাকতে থাকল। এত দূর থেকেও সেই আওয়াজে কানে তালা ধরার উপক্রম হল এদের। টম বলে উঠল, ও কি, ও কিসের আগুন? কেউ জবাব দিল না। আগুনের ছটায় সারা সমুদ্র ঝলমল করে উঠেছে। সেই বিশাল লাল গোলার মাথায় চাপ চাপ কালো মেঘ পাহাড়ের মতো আকাশে উঠতে শুরু করেছে। এরা রুদ্ধশ্বাসে বড় বড় চোখে তাকিয়ে দেখতে থাকল সেই ভয়ঙ্কর প্রলয়ের দৃশ্য। তারপর হঠাৎ কোত্থেকে আগুনের হলকার মতো এসে ঝাঁপিয়ে পড়ল প্রচণ্ড ঝড়। গায়ে ফোসকা পড়তে থাকল যেন। হ্যাস লাফিয়ে উঠল, পালাও পালাও, উম্ব্রিয়ায় বিস্ফোরণ ঘটেছে, শিগগির গুহার দিকে চলো সব। চারজনে দৌড়ে নামতে শুরু করল। মোটা মানুষ ডিক গড়াতে গড়াতে একেবারে নিচে গিয়ে পড়ল। তারপর চেঁচিয়ে উঠল, হ্যারি আলো দেখাও। ওকে ধরে ওঠালো টম। তারপর হ্রদের উত্তর পার হয়ে দৌড়ে চলল। ঝড়টা তখন হু হু করে প্রণালীর পথে হ্রদের মধ্যে ঢুকে পড়েছে। জলের তুমুল আলোড়ন শুরু হয়েছে। সুড়ঙ্গ পথে পৌঁছবার সময় হ্যারি ঘুরে আলো ফেলল হ্রদের দিকে। সবাই থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্যে। হ্রদের জল ফুলে ফেঁপে পাড়ে উঠে পড়েছে। আবার দৌড়তে থাকল ওরা। গুহা অনেক উঁচুতে, কিন্তু তাহলেও বলা যায় না সমুদ্রের জল ঠেলে হ্রদে ঢুকছে। বন্যায় দ্বীপটা তলিয়ে যাওয়া বিচিত্র নয়। ফোঁকর গলিয়ে আগে ঢুকল হ্যাস। হ্যাস একটা জ্বলছিল। প্রথমে সে পকেট থেকে ছুরি বের করে বেঞ্জেলোর বাঁধন কেটে দিল। তারপর বলল, ক্যাপ্টেন চলে আসুন, বান আসছে, গুহাটা ডুবে যেতে পারে। টম, হ্যারি, ডিক, তোমরা যে যা পারো তোমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ো। গুহার ওপরকার পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, আমি ক্যাপ্টেনকে নিয়ে যাচ্ছি। ওরা সাধ্যমতো জিনিসপত্র বয়ে নিয়ে সুড়ঙ্গ পথে রাখল। তারপর পালা করে ওপরে নিয়ে গেল। হ্যাস ক্যাপ্টেন বেঞ্জেল্লোকে ধরে আস্তে আস্তে এগোল। বেচারাকে যথেষ্ট মার দেয়া হয়েছে, আবার পা বাড়াতে কষ্ট হচ্ছিল ওর। হ্যাস যা ভেবেছিল তাই। হ্রদের জল হুহু করে সুড়ঙ্গ পথে চলে আসছে। ওপরে গিয়ে ওঠার পর দেখা গেল পশ্চিমের সমুদ্রে সেই টকটকে লাল আগুনটা এখন ফিকে হয়ে গেছে, তবে উৎকট গন্ধ আসছে। ঝড় কিছুটা কমেছে, কিন্তু সমুদ্রের কল্লোল আরও বেড়ে গেছে। বিস্ফোরণের চাপে চারদিকের জল ফেঁপে উঠেছিল। শান্ত হতে দেরি হবে। আকাশের তারাগুলো ঢেকে সেই বিশাল মেঘটা এখনো ঘুরে বেড়াচ্ছে। হ্যাসাকের আলোটা ওপরে আনা হয়েছে। তার আলোয় দেখা গেল ক্যাপ্টেন বেঞ্জেল্লো নিঃশব্দে হাসছে। হ্যাস বলল, ওই বিস্ফোরণটা কিসের ক্যাপ্টেন?
বেঞ্জেল্লো পাথরের ওপর লিখে বলার ইশারা করল। খড়িটা গুহাতেই পড়ে আছে। তখন ডিক এক টুকরো পাথর কুড়িয়ে দিল ওর হাতে। লাল রঙের এই পাথরগুলো আসলে প্রবাল কীট জমে তৈরি হয়েছে, কতটা শুকনো লাভার মতো। বেঞ্জেল্লো লিখতে শুরু করল। পাপি গিয়েসেপ্পো তার শাস্তি পেল। এই চক্রান্ত আমারই। ইটের মধ্যে দুটো নকশা ছিল। একটা নকশার উল্টো পিঠে অদৃশ্য কালিতে আরেকটা নকশা আঁকা ছিল। যেটা দৃশ্য নকশা সেটা একটা মারাত্মক জায়গায় গিয়ে পড়ার হদিশ আছে। সেখানে গিয়ে একটা আংটা টানাটানি করলেই বিস্ফোরণ ঘটবে। আর অদৃশ্য নকশায় মিথেনের শেল যে কুঠুরিতে আছে সেখানে যাবার আংটা কত নাম্বার তা লেখা রয়েছে। এই আংটা টানলে একটা দরজা খুলে যাবে। গিয়েসেপ্পোকে ইচ্ছে করলে অনেক আগেই এভাবে ধ্বংসের পথে ঠেলে দিতে পারতুম। দিনই, তার কারণ আমি চেয়েছিলাম ওই গ্যাসের শেলগুলো নষ্ট হওয়ার চাইতে মানুষের উপকারে লাগুক। এমন কাউকে ওর হদিশ দিতুম যে ডাকাত বা বদমাস নয়। হ্যাসকে আমি খোঁজ দিতুম, কিন্তু তার আগে গিয়েসেপ্পো এসে পড়ল, আমার উপর অত্যাচার শুরু করল। তখন রাগের বশে ভাবলুম ও ধ্বংস হয়ে যাক। হ্যাস বলল, কিন্তু কতগুলো রহস্যের তো সমাধান হলো না ক্যাপ্টেন। দুটো কঙ্কাল, মাস্তুলের নাচ, অট্টহাসি, সমুদ্রের জলে তোলপাড়, প্রচণ্ড গর্জন, ওসব কালো পাঁচিল, এসব কি? তাছাড়া নীল সব আলো জ্বলতেও দেখেছি, সেগুলো কিসের? বেঞ্জেল্লো আগের লেখা মুছে দিয়ে লিখল, সব গিয়েসেপ্পোর কারসাজি। ও নিজে ছিল পাকা ডুবুরি, খুব মাথাওয়ালা কারিগরও বটে। আমাকে সব বলেছিল। ওগুলো করার কারণ উমব্রিয়ার শেলগুলো হাতাতে কেউ সাহস পাবে না এবং ভূতের গল্প ছড়াবে। কঙ্কাল দুটোর মধ্যে স্প্রিং রয়েছে। জাহাজের ডেকে কেউ ডুবে গিয়ে রেলিংয়ে হাত রাখলেই একটা কঙ্কাল লাফিয়ে উঠে সামনে আসবে। আর অন্যটা রেখেছিল নাকি ইঞ্জিন রুমের তলায়। ইটগুলোর খোঁজ সে পায়নি। এবারে গর্জন, ভেসে থাকলে কিন্তু গর্জন শোনা যাবে না। কতগুলো বিশেষ কবজায় কেউ পা রাখলেই চাপ পড়বে এবং এক টুকরো লোহার পাত গিয়ে পড়বে একটা ক্যানাস্তারের ওপর। জলের ভেতর সেই চাপা আওয়াজ কাছ থেকে শুনলে ভুল হয়। আসলে কঙ্কালটা দেখেই তো ডুবুরির মনে আতঙ্ক ঢুকে গেছে। তারপর যে কোনো আওয়াজ শুনলেই আতঙ্কের ঘোরে ভুতুড়েই মনে হয়। এরপর ওই অট্টহাসি, ওটা মিথেন গ্যাসের বুজকুড়ির শব্দ। জাহাজের গায়ে আটকানো একটা তার আছে, সেটা গ্যাসের সেলের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে। দড়িতে কোনো রকম চাপ পড়লে গ্যাসের শেলের মুখ খুলে যায়। তখন বুজকুড়ি উঠতে থাকে প্রচণ্ড রকমের। তাছাড়া জলের চাপ বেড়ে যায় গ্যাসের দরুন, সেই চাপে মাস্তুল দুলতে থাকে। জলের রঙও রাসায়নিক বিক্রিয়ায় ঘোর কালো হয়ে যায়। ডুবুরি ভাবে কালো কি একটা এগিয়ে আসছে। আর নীল আলো, সেও একটা রাসায়নিক প্রক্রিয়া। জলের সংস্পর্শে এসে সামুদ্রিক ফসফরাসের মাত্রাকে বাড়িয়ে দেয়। তখন আগুনের শিখা দেখা যায়। টম বলল, অদ্ভুত ঘোরের লোক তো গিয়েসেপ্পো। ডিক বলল, কিন্তু এত করেও শেষ রক্ষা হল না। হ্যারি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদেরও হল না। এখন ঘরের ছেলে পোড়ামুখ করে ঘরে ফিরে যাই। কিন্তু যাবেই কি করে? পক্ষীরাজ ঘোড়ায় চুপে? হ্যাস বলল, দেখো, এই বিস্ফোরণের তদন্ত নিশ্চয়ই হবে। আগামীকাল আশা করছি ব্রিটিশ সরকার সুদান থেকে বিজ্ঞানী দল পাঠাবেন। তাদের প্রতীক্ষা করা ছাড়া আর উপায় নেই আমাদের। আশা নিরাশায় দুলতে দুলতে ওরা শুয়ে পড়ল খোলা আকাশের নিচে। দূরে পশ্চিমের সমুদ্রে তখন আগুনের ছটা দেখা যাচ্ছিল। ভোরে প্রচণ্ড বিগলের শব্দে ঘুম ভেঙে গেল হ্যাসের। টম উঠে দাঁড়িয়ে গাল ফুলিয়ে তার বিদঘুটে বিগলটা বাজাচ্ছে। ডিক, হ্যারি ধেই ধেই করে নাচছে। উত্তর পূর্বের সমুদ্রে একটা মোটরবোট। মোটরবোটটা দ্রুত এগিয়ে আসছে। হ্যাস বলল, ম্যাকফারসন আসছে আমার খোঁজে। ক্যাপ্টেন বেঞ্জেল্লো চুপ করে বসে আছেন, চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। 19 বছর পর মুক্তি এলো আশ্চর্য সুন্দর এক প্রত্যুষে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ 4র্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।